বোঝানো বোঝা। এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট একটা অডিও। মূলত আজকের খেলা প্রসঙ্গে যে কলকাতা ফুটবল লিগে যে ম্যাচটা হলো, তো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি একটু বাদে অস্ত যাবে বোধহয়, সূর্য অস্ত যাবে না, মানে এই সময় যাওয়ার কথা নয়, গ্রীষ্ম অনেকক্ষণ থাকে, কিন্তু আজ আকাশটা একটু মেঘলা, চারিদিকে পাখি ডাকছে। তো এই আজকে খেলা প্রসঙ্গে যাওয়ার আগে বলি যে আমার যে চ্যাট ফোরাম আছে সেখানে দেখলাম একজন ম্যাচ শেষে একজন ভদ্রমহিলা, ইস্টবেঙ্গল ফ্যান অবশ্য, উনি অনেক দিন ধরে লেখালেখি করে, যথেষ্ট মেধাবী আমার মনে হয়েছে ওনার কথাবার্তা শুনে। তো উনি দেখলাম কিছু ইস্টবেঙ্গল ছেলের সাথে মানে লাগাতার তর্ক করে যাচ্ছে, মানে উনি কিছু একটা জিনিস বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে কিছু ইস্টবেঙ্গল প্লেয়ারকে নিয়ে, আর অপরপক্ষ তারা মানে কিছু বিনোরানা কিছু কে গার্বেজ প্লেয়ার নিয়ে তর্ক করেই চলেছে। উনি লিখছেন, ওরা তর্ক করছে 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 তো একসময় আমার মনে হলো যে বোঝানো যে শব্দটা, সেখান থেকে আপনি নোটা সরিয়ে দেবেন, একটা বোঝা হয়ে যায়। এমনিতেও বোঝানো হচ্ছে আপনার বিশেষণ বা নাউন, আর বোঝা সেটা হচ্ছে আপনার ভার্ব বা বিশেষ্য। আবার বোঝা কিন্তু আপনার নাউনও, মানে বিশেষণও, মানে আপনি কিছু একটা জন্য বুঝতে পারছেন কি পারছেন না, সেটা একটা ব্যাপার। আবার সেটা অনেক সময় আপনার পিঠে একটা বোঝা হয়ে যায়। তো ওনার এখন ওই অবস্থা। তো আমি কিন্তু মানে এই মানে এত আমার অত ধৈর্য নেই, মানে কাউকে বোঝাতেই হবে এমন কোনো আমার লায়াবিলিটি নেই, মানে কোনো দায়ভার নেই যে দুনিয়া শুদ্ধ সবাইকে কিছু একটা বোঝাতেই হবে। সেই জন্য আমি আমার অডিওতে কে কী মনে করলো বা যখন লিখি বা লিখেওছি আগে, অত কিছু মানে তোয়াক্কা করি না বা কেয়ার করি না। একটা বহু বছর আগে একটা নাটক দেখেছিলাম, কেয়ার করি না। সুজন ছিল সেখানে, এই লাল নীল আছে, ওই নীল মুখার্জি, সুজন, কেয়ার করি না। তো ওনাকে আমি একটা কথা বলেছিলাম, উনি বলছিলেন কোনো একটা প্লেয়ারের ক্ষেত্রে বোধহয় যে সিন্না কারুর একটা ক্ষেত্রে, যে ওর অনেক সময় মানে বক্সে ঢুকে মাথাটা ফ্রিজ হয়ে যায়। তো এই মাথাটা ফ্রিজ এই ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি, মানে প্লাস অনেক পড়াশোনাও করেছি, বিভিন্ন ইউটিউবে ডকুমেন্টারিও দেখেছি। তো দেখুন, যে ব্রেন ফ্রিজ হয়ে যায়, এটা ফুটবলে নিয়ে আলোচনা আগে একটু বলি যে অনেক সময় দেখবেন রাস্তাঘাটে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমরা বলি কি, মানে ও দেখতে পাচ্ছিল না, মানে লাল আলো কেন করলো, মানে কেন হলো। আমি ভারতের কথা বলছি না, ভারতে ধরুন ডান দিক বাদিক আসছে, অনেক সময় বিদেশেও ঘটে, বা হাইওয়েতে হলো। হ্যাঁ, আমরা বললাম কেন, মানে কি হলো হঠাৎ করে। যেটা হয় অনেক সময়, মানুষ যখন ধরুন রাস্তা পেরোচ্ছেন, হঠাৎ করে ধরুন একটা গাড়ি চলে এলো, তখন অনেক সময় আপনার ব্রেনটা ফ্রিজ করে যায়, মানে আপনি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে যান। মানে আপনার সেই মুহূর্তে আপনার মাথাটা কাজ করে না যে কী করতে হবে। কিং কর্তব্য বিমূঢ় বলে একটা শব্দ আছে, তাই হয়ে যায়। তখন এইসব অঘটন ঘটতে পারে। তো এটা হচ্ছে ব্যক্তি জীবনে। এবার ফুটবলারদের ক্ষেত্রে কী হয়, আপনারা একটা জিনিস জানবেন যে একটা রিফ্লেক্স অ্যাকশন, আপনারা অনেকেই জানেন, আপনার পেছনে কেউ একটা চিমটি কাটলো, আপনি সাথে সাথে ঘুরে দাঁড়ান। আপনি কিন্তু একটু ভাবেন না যে কী হলো, পেছনে কিসে একটা হলো, মানে কিছু জামাটা আটকে গেল না কেউ চিপলো, আপনি সাথে সাথে কিন্তু ঘোরেন। বা আমি যখন ব্যক্তিগতভাবে আমি যখন ক্যারাটে শিখেছিলাম, তো আমার এরকম হয়ে গেছিলো, মানে কেউ পেছনে কিছু করলো, আমার একটা কনুইয়ে, ক্যারাটেতে বিভিন্ন কনুইয়ের মার আছে, মানে পেছন দিকে আমার ওরকম চলে যেত, মানে কেউ হয়তো পেছনে হাত দিল, সাথে সাথে কনুইটা এরকম ঘুরেই যেত। তো না, এটা ভালো বলছি না। তো যেটা হচ্ছে যে ফুটবলারদের ক্ষেত্রে কী হয়, বিশেষত যারা স্ট্রাইকার, যাদেরকে খুব ছোট জায়গায় মানে অল্প সময়ের মধ্যে কিছু সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ব্রেন থেকে প্রসেসিংটা হয় না, মানে মাথা থেকে হয় না, যেটা সাধারণ ক্ষেত্রে হয়। আমি আপনাকে একটা জিজ্ঞেস করলাম, ভাই 5+2 × 3 কত, আপনি ভেবে ভেবে উত্তর দেন, এবং এই উত্তরটা আসে আপনার মাথা থেকে বা মস্তিষ্ক থেকে। ফুটবলারদের ক্ষেত্রে কী হয়, এই ধরনের সিচুয়েশানে, ঠিক আছে, ওই যখন আপনার উপর একটা টাইম প্রেশার রয়েছে, মানে খুব অল্প সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু মাথা থেকে আসে না। ওইটা একটা আছে বডি মেমোরি বা বডি ইন্টেলিজেন্স, মানে আপনার যে শরীর আছে, শরীরে তো কোষ আছে, এই বিভিন্ন কোষেরও একটা করে ইন্টেলিজেন্স আছে, একটা মেমোরি একটা আছে। এবার আমি ওটা অত ডিটেলে বলতে পারবো না, আমার ফোরামে অনেক মেডিকেল স্টুডেন্ট আছে, জানি না তারা এটা যদি চর্চা করে হয়তো বলতে পারে।
কিন্তু ওটা বডি ইন্টেলিজেন্সটা আপনাকে ওই বলে আপনাকে কী করতে হবে সেই মুহূর্তে, হোয়াটস দ্য বেস্ট ডিসিশন। ঠিক আছে, এইটা যে অনেক সময় বিদেশি কোচরা আসে, হ্যাঁ তারা তত জানে না, বলে ডিসিশন মেকিং ওর খারাপ। এবার খারাপ কেন ওটা বলতে পারে না, তার কারণ হচ্ছে এই যে বডি মেমোরি বা বডি ইন্টেলিজেন্স, এইটা ডেভেলপ করতে অনেকটা সময় লাগে। মানে বহু বছর ধরে আপনাকে একটা জিনিস ধরুন ট্রেনিং করে যেতে হবে। এবং বিদেশিদের ক্ষেত্রে সেটা অসুবিধা হয় না, তার কারণ ধরুন ওরা একদম ধরুন 6-7 বছর বয়স থেকে একটা প্রসেসড একটা ওয়েতে একটা ট্রেনিং নিচ্ছে। তো করে 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 খেলে 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 ওই স্কিলটা ডেভেলপ করে, বা ওই বডি মেমোরি বা বডি ইন্টেলিজেন্স। এবং ওইটাই যেহেতু আমাদের দেশে ধরুন অনেক বেশি বয়সে খেলা শেখে, এবার ঠিকঠাক করে অনেকেই খেলা শেখে না, তাই তাদের ওইটা ডেভেলপ করে না। এবার ওইটা ধরুন মাঝ মাঠের অতটা প্রবলেম হচ্ছে না, বা ডিফেন্ডারের হয়তো অত হচ্ছে না, তো তাদের হাতে একটু সময় থাকছে, এবং সেই সময়টা থাকার দরুন তাদের ব্রেনটা প্রসেস করতে পারছে। কিন্তু যারা স্ট্রাইকার বা ফরওয়ার্ড, তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, একটা বল ধরলো সাথে সাথে চারদিক দিয়ে তাকে ছেঁকে ধরলো, তো তখন তাকে কিন্তু বডি ইন্টেলিজেন্সটা দিয়ে কেল্লা ফতে করতে হবে বা ব্যাপারটা ধেরাতে হবে। তো সেইটা হলো প্রবলেম। তো সেই প্রবলেমটা অনেকেরই আছে, মানে এই জন্য ভারতের কোনো স্ট্রাইকার নেই। আপনি দেখুন না, ভারতের নাম্বার 9 বহুদিন নেই। এবার কারো কারো ধরুন অ্যাক্সিডেন্টালি বেরিয়ে আসে, হয়তো সে কালে ভদ্রে, সে কবে এক বাইচুং লাস্ট পেরিয়েছিল, বহু বছর হয়ে গেছে। তো এই হলো হচ্ছে আপনার এই বডি মেমোরি বা ইন্টেলিজেন্স ব্যাপার। তো আমি বলেছিলাম, ওনাকে বলেছিলাম যে এইটা নিয়ে আমি একটুখানি অডিওতে বলবো, কেননা এইটা নিয়ে লেখা একটু মুশকিল আছে, মানে অতটা লেখার পরিসর নেই মানে টুইটারে। এবার আসি খেলার কথা। আজকে যে খেলা হলো, তো আমি কিন্তু ওই প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে রিভিউ করতে পারবো না, ওই দায় আমার নেই। ঠিক আছে, তো কিছু প্লেয়ারকে নিয়ে আমি বলবো, যাদেরকে দেখে আমার মনে হয়েছে এদেরকে নিয়ে আলোচনা চলতে পারে। বাকিদেরকে নিয়ে আমার এখনও মনে হয়নি এদের নিয়ে আলোচনা করা যেতে পারে। দুটো কারণ হতে পারে, এক হচ্ছে আমি কেয়ার করি না, রিয়েলি আই ডোন্ট কেয়ার, তাই হয়তো করছি না। আর দ্বিতীয় কারণ হতে পারে কেন কোনো একটা বিশেষ প্লেয়ারের নিয়ে আমি আলোচনা করছি না, যে তার সম্পর্কে হয়তো এখনও পর্যাপ্ত ইনফরমেশন আমি পাইনি। হতেই পারে, মানে প্রথম ম্যাচটা ধরুন খুব একটা সবল প্রতিপক্ষের বিরুদ্ধে ছিল না, তারা যথেষ্ট অপ্রস্তুত ছিল টালিগঞ্জ অগ্রগামী, যেহেতু তারা একটা ট্রান্সফার ব্যানের মধ্যে, ট্রান্সফার ব্যান না, তারা এমনি একটা ব্যানের মধ্যে ছিল, একটা একটা সমস্যা হয়েছিল আইএফের সাথে, একটা গট আপ ম্যাচ অ্যালিগেশন নিয়ে। তো সেই ধরুন ওরা শেষ মুহূর্ত অবধি জানতো না ওরা খেলতে পারবে কি পারবে না, সেই জন্য একদম শেষ মুহূর্তে ওরা টিম বানিয়েছে। তো ওদের একটা ফিটনেসের প্রবলেম ছিলই, প্রায় 60-70 মিনিটের পর থেকে সেইটা ওদের ঘাড়ে চেপে বসে। তো সেই জন্য আমি কিন্তু এই যাকে যেটা বলি, প্রথমে বলি যে আমি আগে আমার এক অডিওতে বলেছিলাম বিজয় মুর্মু সম্পর্কে, ও সম্পর্কে আমি কিছু বলতে পারছিলাম না তখন, তার কারণ ও খেলা তখন দেখিনি। তো আজকে বিজয় মুর্মু মোটামুটি 34 মিনিট খেললো। তো প্রথম দিনের খেলা দেখে আমি এখনও মানে গ্রিন বা কোনো সিগন্যাল দেবো না, আমার তরফ থেকে ব্যক্তিগত তরফে দেবো না। তার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ওই যে বললাম, প্রতিপক্ষ খুব একটা জোরালো ছিল না। বিজয় মুর্মু যখন নেমেছে তখন অলরেডি ওদের একটা ফিটনেসের প্রবলেম শুরু হয়েছে। আর দ্বিতীয়ত, বিজয় মুর্মু হোক বা যে কোনো ব্যক্তি, সে যখন একটা ইস্টবেঙ্গল ক্লাবে আসে, প্রথম দিন যখন সে নামছে একটা দর্শকের সামনে, তখন তার কিন্তু ওই বলে না বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক, তো ওই একটা প্রবলেম কিন্তু সবার থাকতেই পারে। তো প্রথম দিনে আমি তাই ওকে নিয়ে বেশি বিচার করব না, কিন্তু ওকে আমার দেখে অন্তত প্রথম নজরে, ঠিক আছে, একদম যে পারফেক্ট মনে হয়েছে মানে ওরকম না, সম্ভব নয়, বললাম না প্রথম দিন কাউকে ওইভাবে বিচার করা উচিত নয়, কিন্তু প্রথম দিন ওর খেলা দেখে ওকে আমার বিষ্ণু রোশালদের থেকে অনেক বেশি শিক্ষিত মনে হয়েছে, বিষ্ণু রোশালদের থেকে অনেক বেশি শিক্ষিত মনে হয়েছে। এবং এবার কেন মনে হয়েছে সেটা আমি ব্যাখ্যা দেবো না, কেননা বিষ্ণু রোশালদের যে ত্রুটিগুলো আছে এইটা আমি আগে বহু আলোচনা করেছি, অনেক আলোচনা করেছি, গত বছরই আলোচনা করেছি। তো আমার কোনো দায় নেই সেগুলো আবার পুনরাবৃত্তি করা এখানে, ঠিক আছে। তো ওদের মধ্যে আমি খেলাতে সেরকম উন্নতিও দেখিনি গত বছরের তুলনায়। রোশালে, বিষ্ণুকে তো অবশ্যই এই বছর দেখিনি, এখনও নামেনি, কিন্তু মানে অন্তত প্রথম দৃষ্টিতে মনে হয়েছে এদের থেকে এগিয়ে, শিক্ষার ব্যাপারে অনেকটা এগিয়ে। কিন্তু বিজয় মুর্মু কি আইএসএলে যেতে পারে, বা ওকে কি
সম্ভব, স্কেলেবল, ইজ ইট স্কেলেবল ফর আইএসএল, সেইটার জন্য কিন্তু আমাকে আরও একটু ম্যাচ দেখতে হবে। বিজয় মুর্মুকে আরও অন্তত দুটো তো ম্যাচ দেখতেই হবে। প্রথম ম্যাচ দেখে এটা বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এবার বলি, আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু সায়ন ব্যানার্জি। সায়ন দ্বিতীয়ার্ধে নেমেছিল আমনের পরিবর্তে, যদিও যে কমেন্টেটর ছিল কি প্রদীপ নাকি, উনি সুন্দর বাংলা বলেন, কিন্তু উনি যে তথ্যগুলো দিচ্ছিলেন সব ভুলভাল তথ্য দিচ্ছিলেন। সেটা নিয়ে অত বেশি আলোচনা করব না, কিন্তু উনি সারাক্ষণ আমানের পরিবর্তে নামলো সায়ন ব্যানার্জি দ্বিতীয়ার্ধের শুরু থেকে, কিন্তু উনি গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে বারংবার আমনের নাম উচ্চারণ করে গেলেন, উল্লেখ করলেন। কাকে উনি আমন দেখলেন জানি না, 62 নম্বর কিন্তু বসে পড়েছিল, তার বদলে 84 নম্বর শুরু থেকেই নেমেছিল, হাফ টাইমের পর থেকেই নেমেছিল। তো সায়ন ব্যানার্জি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বেশ কিছু দৌড় দিয়েছে। তো আমি দেখছিলাম যে ম্যাচ শেষে যে পোস্ট ম্যাচ অ্যানালিসিস হয়, সেখানে গৌতম সরকার আর দীপেন্দু বিশ্বাস এরা খুব চিল্লামিল্লি করছে কেন সায়নকে শুরু থেকে নামানো হলো না। তো আপনারা গেলে দেখতে পারবেন, হয়তো অনেকে দেখেও ফেলেছেন এই মুহূর্তে যেগুলো বলেছে এরা দুজন। তো আমি একটা কথা বলবো যে সায়নের খেলায় উন্নতি হয়েছে, কিন্তু খুব অল্প, মানে অবনতি হয়নি। কিন্তু গত বছর ওকে যখন লাস্ট দেখেছি তার তুলনায় খুব অল্প উন্নতি হয়েছে। সায়নকে কিন্তু এখনও ক্রসিংগুলো আরও প্র্যাকটিস করতে হবে, ক্রসিং অ্যাসপেক্টটা। আমার ভারতীয় ফুটবলে যবে থেকে দেখছি দুজনের ক্রসিং খুব ভালো লাগতো আমার। এক হচ্ছে টুলুঙ্গা, এই মামা যে ছিল আমাদের আইজল থেকে এসেছিলো যে টাটা ফুটবল একাডেমি, আরেকজন সে কোনোদিন ইস্টবেঙ্গলে খেলেনি, স্টিভেন ডায়াস, ও মূলত মাহিন্দ্রা এগুলোতে খেলতো। তো এই দুটো প্লেয়ারের ক্রসিং আমার খুব ভালো লাগতো, এর ক্রসিং অ্যাকিউরেসি। তো আশা করি সায়ন এই টেকনিক্যাল ব্যাপারটাও সমস্যাটাও মেটাবে। এরকম সমস্যা কিন্তু ভারতে অজস্র উইং হাফের আছে, কিন্তু সেইটা তো কোনো একটা অজুহাতও দেবে না যে সবাই কানা বলে আমিও কানা থাকিব। তো সায়ন আশা করি এইটার প্রতি একটু নজর দেবে। কিন্তু যেই দুটো খেলোয়াড়কে আমার আজকে খুবই ভালো লাগলো তারা হচ্ছে শ্যামল বেসরা আর আপনার তন্ময় দাস। তো এই দুজনের সম্পর্কে আলোচনার আগে আর একটা ছেলের কথা উল্লেখ করব, সেটা হচ্ছে সুব্রত মুর্মু। আমার এখনও মনে আছে 2 বছর আগে আমি আর আবার এক সতীর্থ, এক ইস্টবেঙ্গল ফ্যান, সেই ইউএসএতে থাকে, আমরা একজনকে বলেছিলাম যে আপনি সুব্রতকে ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে এবার দিন। তো সে বলেছিল না না না, ওকে আমি এখনও রেখে ওকে আমি আইএসএলের মানে তৈরি করব। মানে তখনই বুঝেছিলাম যে এই ধরনের কথাবার্তা বলতে পারে, যে আমি বাড়িতে রেখে একে রবীন্দ্রনাথ করব, তার দ্বারা খুব একটা বেশি কিছু সম্ভব নয় জীবনে। তো যাকগে, তো সুব্রত মুর্মুকে আজকে লাল হলুদে দেখে বেশ ভালো লাগলো। এবং ভালো লাগলো শুধু গোলটা নয়, গোলটা তো দুর্দান্ত করেছেই বিভিন্ন মুহূর্তে। ইনফ্যাক্ট ও যে একটা ষষ্ঠ যে গোলটা করলো, একটা নতুন একটা ছেলে, ওর নামটা মনে পড়ছে না, ওকেও কিন্তু পাসটা কিন্তু সুব্রত মুর্মুই দিল। মানে সুব্রত ডান দিকে ছিল, বাদিকে ফাঁকায় ওকে পাসটা দিল। এবং বিভিন্ন মুহূর্তে সুব্রত মুর্মুকে দেখে আমার মনে হচ্ছে স্ট্রাইকার। এবং ইস্টবেঙ্গলের ম্যাক্সিমাম ফ্যান এখনকার যারা স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, তাদের মেধাটা খুবই নিম্নমানের, খুবই নিম্নমানের। শুধু তাদেরই দোষ দিই বা কেন, আর একটু বয়োজ্যেষ্ঠরাও বেশ নিম্নমানের তাদের মেধা। কেননা সুব্রত মুর্মু যখন বাজারে প্রথম এলো কলকাতা ফুটবল লিগে, তখন আমি বলেছিলাম যে সুব্রত মুর্মু কিন্তু ভারতীয় নাম্বার 9-এ যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো তখন ওই আমার চ্যাট ফোরামে অনেকে তখন হাসাহাসি শুরু করলো, কিন্তু সাঁওতাল একটা ছেলে মুর্মু, জানি না সাঁওতাল নাকি কোন এই জাত আমি জানি না, ভারত মানে বাংলায় তো বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, তো ও ঠিক কোন সম্প্রদায় আমি জানি না, কিন্তু আদিবাসী মানে বাঙালি নয়। তো তখন না তারা একটুখানি একটু খিল্লি করেছিল সুব্রত মুর্মুকে। তো তখন তারা বলছে গুরকিরাত সিং, তখন সবে ওই আপনার গুরকিরাত খেলছে আন্ডার 17-এর হয়ে, গাধিয়ে গুতিয়ে একটা দূর থেকে দূরপাল্লা শট মারছে, গিদ্দাম শট মারছে, যেখান থেকে পাচ্ছে দূরপাল্লা একটা শট মারছে। ও বা আপনার ধরুন এই যে সুপার জায়েন্টের যে ছেলেটা আছে না, কাশ্মীরি ছেলেটা, দূর থেকে গিদ্দাম শট মারছে, মাঝে মাঝে গোল হয়ে যাচ্ছে, আর পাবলিক তো লাফালাফি করছে। প্লাস আপনার ওই আরেকটা কানাখোলা একটা ছেলে আছে না, হিমাংশু জাংরা, তো তাদেরকে নিয়ে কিছু ইনফেরিটি কমপ্লেক্সে ভোগা বাঙালি খুব হইচই করছিল। তখন বলছে সুব্রত মুর্মু কী এইসব ছেলে। তো যাকে সুব্রত মুর্মুকে আজকে আমার দেখে বেশ ভালো লাগলো। আমার এখনও দৃঢ় বিশ্বাস যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল থেকে কেউ যদি সিনিয়র টিমে খেলতে পারে নাম্বার 9 হিসেবে, তো সেটা সুব্রত মুর্মু, ডেভিড নয়। ডেভিডের অনেক প্রবলেম আছে, তো ডেভিডের অনেক টেকনিক্যাল প্রবলেম আছে। তো
আর গোটা ইন্ডিয়াতে যত ইয়াং স্ট্রাইকার আছে প্রায় অনেকেরই এইসব সমস্যা আছে, তো এক এক করে গেলাম না ওইসব বিষয়। কিন্তু অন্তত আমার সুব্রত মুর্মুকে দেখে মনে হয়েছে আর ওই দেবজিৎ রয় যে এদের কিন্তু সম্ভাবনা আছে। তো বাকি যে যাই বলুক, যার যার নিজের মতামত, আমি আমারটা দিলাম। তো এই গেল সুব্রত মুর্মু। এবার আসি শ্যামল বেসরা, তন্ময় দাস। তো আমার মতে আজকে যদি ম্যান অফ দ্য ম্যাচ দিতেই হতো, তো হয় শ্যামল বেসরাকে দেওয়া উচিত ছিল, নয় তন্ময় দাসকে দেওয়া উচিত ছিল। যখন ম্যাচটা চলছে প্রায় হাফ টাইমে আমাকে বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আমাকে ব্যক্তিগতভাবে কেউ টুইটারে ডাইরেক্ট মেসেজ করছে, কেউ বা হোয়াটসঅ্যাপে বলছে, কেউ বলছে দাদা আমি রোশেলে খেলা থেকে টিভি বন্ধ করে দিয়েছি, আরেকজন বলল খেলছে তো শুধু শ্যামল ব্যস্ত। তো আমি ওদেরকে বললাম যে আমি এখন কিছু বলবো না, আমি ম্যাচটা হয়ে যাক, ম্যাচ শেষ হয়ে গেলে তারপর আমি আবার ম্যাচটা রিপিট টেলিকাস্ট দেখবো। কেননা যেটা হয় খেলা চলাকালীন না, আমি অনেক সময় বা আশা করি সবাই করে পুরো খেলাটা দেখার চেষ্টা করি, মানে ইস্টবেঙ্গল অ্যাজ এ টিম কেমন খেলছে। তো অনেক সময় সেক্ষেত্রে কী হয়, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মুভমেন্ট অফ দ্য বল অন দ্য বল অনেক সময় মিস হয়ে যায়। প্লাস কলকাতা ফুটবল লিগে খুবই ভালো সম্প্রচার হচ্ছে সাচি স্পোর্টস মারফত, কিন্তু অবশ্যই সেটা তো আইএসএল মানের নয়, সেটা সম্ভবও নয়, একটা স্থানীয় একটা স্টেট লিগ। তো সেই জন্য আমি যদিও একটা বড় টিভি স্ক্রিনে প্রজেক্ট করে দেখছিলাম, কিন্তু তবুও অতটা ছবি ভালো ক্ল্যারিটি ছিল না। তো অনেক সময় সেই ক্ষেত্রে কী হয়, কে কোথায় ভুল পাস করছে অনেক সময় বোঝা যায় না। তো অনেকে কি একজন দেখলাম লিখেছে দাদা শ্যামল বেসরাকে আরও পাসিং অ্যাকুরেসি বাড়াতে হবে। তো আমি দেখলাম শ্যামল বেসরা কিন্তু গোটা ম্যাচে বোধহয় 2টো কি ম্যাক্সিমাম 3টে খুব সম্ভবত 2টো মিস পাস করেছে, বাকি মিস পাসগুলো কিন্তু অন্য লোকজন করেছে। কিন্তু ওই যা হয় ঝাপসা ছবি, কে কী করছে কিচ্ছু বোঝা যায় না। তো এই একটা ব্যাপার কিন্তু আছেই। তো শ্যামল বেসরার কোন ব্যাপারটা আমার ভালো লাগলো আপনারা মনে আছে কিনা আপনারা জানি না, আমি আমার আগের বেশ কিছু অডিওতে বলেছিলাম যে আরএফডিএলে যে ফাইনাল ম্যাচটা হলো না, সেখানে আমি দেখেছিলাম শ্যামল বেসরা পাঞ্জাবিদের যেসব বিশাল বড় বড় চেহারা, সার্টিফাইড আন্ডার এজ প্লেয়ার, তাদের সঙ্গে অনেকটা শরীরে পেরে উঠছিল না। প্লাস ওকে যে আইএসএলে ম্যাচটা নামানো হলো, প্রথম 10-15 মিনিট ও কিন্তু শরীর আর স্পিড দুটোতে একটু সমস্যায় পড়ছিল। ওই 10-15 মিনিট, ফার্স্ট 10-15 মিনিট, পুরো সেকেন্ড হাফও খেলেছে যদিও। তো আমি দেখলাম আজকে কিন্তু টালিগঞ্জের ছেলেরা কিন্তু মানে ওটা সিনিয়র টিম, তো ও কিন্তু শরীরের দিক দিয়ে কিন্তু ওর কোনো রকম অসুবিধাই হয়নি। এবং শ্যামল বেসরা দেখলাম খুব তাড়াতাড়ি বল ধরছে, ছাড়ছে, মানে হয় 1 টাচ বা 2 টাচ খেলেছে, মোটামুটি গোটা ম্যাচে 1 টাচ বা 2 টাচ খেলেছে। তো এইটা নিয়ে আমার এক ইউএসএতে এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান একটা আপত্তি ছিল, যখন আরএফডিএল ফাইনাল লেগ হচ্ছে, তো আমায় বললো যে আচ্ছা শ্যামল বল হোল্ড এত কম করছে কেন। তো ওকে তখন আমি বললাম যে দেখো শ্যামল বল হোল্ড করতে পারে, কিন্তু হোল্ড তো তোমাকে একটা হাই স্পিডে করতে হবে, মানে তুমি লো স্পিডে হোল্ড করলে তো তোমার এসে লোকে বল ধরে নিয়ে চলে যাবে, তোমাকে হাই স্পিডে বলটা হোল্ড করতে হবে। যেটা ধরুন মাহেশ কিছুটা করতে পারে, ইস্টবেঙ্গল সিনিয়র টিমে একমাত্র মাহেশ করতে পারে। তাই আমি বললাম যে আগে তো ওকে একটা আইএসএল স্কোয়াডে ঢুকতে হবে, খেলা ডেলিভার করতে হবে, তারপর ওই বাকি জিনিসগুলো হোল্ডিংয়ের ব্যাপারটা আসবে। তো ওই আইএসএলে যাতে ও খেলতে পারে, যাতে ওকে ওর সঙ্গে পলিটিক্স না করতে পারে, তাই ওকে কিন্তু আগে বল ধরা ছাড়া মানে হাই স্পিডে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, মানে বলটা ধরলো ছাড়লো, ফার্স্ট টাচ 1 টাচ কি 2 টাচ। তো একই জিনিস কিন্তু তন্ময় দাসও আজ করলো। তন্ময় দাস গত ক্যালকাটা ফুটবল লিগ আপনাদের মনে আছে কিনা, বড্ড বেশি বল হোল্ড করছিল, যেটা ভালো, কিন্তু তাতে করে আখেরে ওর ক্ষতি হচ্ছিল, কেননা যাই করতে হবে হাই স্পিডে করতে হবে, ওই লো স্পিডে বল হোল্ড করা দিন নেই। মানে আপনাকে যদি আইএসএলে খেলতে হয় আপনাকে কিন্তু হাই স্পিডে যা করতে হবে, আপনি ফার্স্ট টাচ 2 টাচ বা বল হোল্ড এভরিথিং মাস্ট বি অ্যাট হাই স্পিড, লো স্পিডে জায়গা নেই, মানে আইএসএল স্পিডে আপনাকে করতে হবে। তো দুজনেই কিন্তু মোটামুটি 1 টাচ 2 টাচে খেললো। এবং তন্ময় দাস ভার্টিক্যালি একদম নিচ থেকে ডিপ ডিফেন্স থেকে আপনার উপর অবধি বারবার ওঠানামা করে গেছে। আর আপনার এই শ্যামল বেসরাই কিন্তু সেন্ট্রাল মিডিও হিসেবে খেলছিল। গোটা মাঠ আমি যখন রিপ্লেটা দেখলাম যখনই অ্যাটাক হচ্ছে ও পৌঁছে যাচ্ছে বক্সের মধ্যে, তো ওপর নিচ করে গেছে, ডান দিক বাদিক দুটোই করেছে, মানে উইংয়েও যাচ্ছে আর ভার্টিক্যালি আপনার একদম শির দ্বারা বরাবর মানে অ্যালং দ্য ভার্টিব্রা ওপর নিচ করে গেছে। তো এইটা আমার খুব ভালো লেগেছে, শ্যামল বেসরা খেলায় উন্নতি ঘটছে, স্ট্রেংথের ব্যাপারটা অনেকটা অ্যাডজাস্ট করে নিচ্ছে, যত খেলবে তত বাড়বে।
যেমন দেবজিতেরও হয়েছিল আইপিএল ফাইনালে প্রথম নামানোতে একটু মানে বডি স্ট্রেংথে পেরে উঠছিল না। দেবজিতও দেখবেন যত কলকাতা ফুটবল লিগ খেলবে, এখনও যদি ওকে রেজিস্টার করায়নি, কিন্তু ও যত খেলবে তত মানিয়ে নেবে, মানে এদের এই ক্ষমতাটা আছে। এবার আলোচনাটা এখানেই শেষ করছি। যাদের নাম উল্লেখ করলাম না, দুটো কারণে উল্লেখ করলাম না। এক, এরা লস্ট কেস, ঠিক আছে, এদের নিয়ে আগে আমি অনেক আলোচনা করেছি। বা দুই, হয়তো যে এদের সম্পর্কে আরও একটু তথ্য পেলে তখন আমি আলোচনা করবো এদের সম্পর্কে। তো সকলে ভালো থাকবেন।